সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সপরিবারে সবাই ভালো আছো। সকলকে একরাশ লাল শাপলা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ পরবর্তী ক্লাস। আমি মোহাম্মদ আক্কাস আলী, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় সুশাসন। দ্বিতীয় অধ্যায় সুশাসন তোমরা জানো, গত ক্লাসে এর আগে আমাদের তালুকদার স্যার ক্লাস নিয়েছিলেন। আজকে যে বিষয়টির উপর আমি আলোচনা করব সেটা হচ্ছে সুশাসনের সমস্যাগুলি। সুশাসন সম্পর্কে একটু ধারণা একটু পূর্বে বলছি। অ্যারিস্টটলের ভাষায় ভালো সরকার, খারাপ সরকার, বিকৃত সরকার। তো ভালো সরকার যে কাজ করে সেটাই সুশাসন। এক কথায় এটাকে জটিলভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই যে সুশাসন জনগণের কল্যাণে যে শাসন পরিচালিত হয়, শাসকের স্বার্থের বিপরীতে জনগণের স্বার্থ প্রাধান্য পায় যে শাসন ব্যবস্থায়, সেটাই সুশাসন। এক কথা নিজের করে বুঝতে হবে। শাস্ত্রীয় ভাবে গিয়ে খুব জটিলতায় ভুগে একেবারে খুব বড় ধরনের জটিল বিষয় বুঝি না এমন কিছু না, খুব সাধারণ বিষয়। সু মানে ভালো, শাসন মানে ক্ষমতা চর্চা করা, জনগণের সেবা করা। আধুনিক রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র। তো কল্যাণ রাষ্ট্র জনগণের সেবার জন্য যে কাজগুলো করে সেটাই মিলে সুশাসন। যখন সরকার বা শাসন ব্যবস্থা তার সেই সঠিক লাইন থেকে বিচ্যুত হয়, তার জনগণের সেবার পরিবর্তে শাসকের স্বার্থ রক্ষা হয়, শাসকের দিকে তাদের কার্যক্রম পরিচালিত হয় শাসকের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে, তখন সেটা আর সুশাসন থাকে না। তখন সেটা অপশাসন বা অন্য যে কোনো নামে অভিহিত করা হোক না কেন। তো যাই হোক, তার সুশাসন বলতে আমরা বুঝি আধুনিক রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্রের জনগণের কল্যাণের উদ্দেশ্যে, সর্বাধিক কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত শাসন ব্যবস্থাই সুশাসন। এখন কথা হলো যে সমাজে আমরা চলি, বিভিন্ন জটিলতার ভিতর দিয়ে চলতে হয়। এখানে সমস্যা আছে, সমাধান আছে, সমাধানের মধ্যে সমস্যা আছে, সমস্যার মধ্যেও সমাধান থাকে। কাজেই এটা সরল রেখায় চলে না। অনেক সম্পর্কের জটিল অবস্থার ভিতর দিয়ে আমাদের সমাজে চলতে হয়, জীবনযাপন করতে হয়। সমাজে অর্থনীতি, রাজনীতি, সমাজ, সাহিত্য, সংস্কৃতি সকল ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, বাধা প্রতিবন্ধকতা আছে, প্রতিকূলতা আছে। সেগুলো অতিক্রম করে যখন একটা ব্যবস্থাকে তার সঠিক ট্র্যাকে, সঠিক পথে পরিচালিত করা যায়, তখনই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য, সুখী সমৃদ্ধশালী জীবন যেটা আমাদের সংবিধানে আছে, সেটা অর্জন করা সম্ভব। যাই হোক, আজকে আমরা সুশাসনের সমস্যাগুলি নিয়ে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ বিষয়গুলো। আসলে এখানে আরেকটু কথা বলি যে বিভিন্ন বইতে তোমরা দেখবে যে পয়েন্টস এর প্রতিযোগিতা। কেউ 10টা, 15টা, 20টা, 25টা, 27টা পর্যন্ত পয়েন্টস। এখানে হয় কি রিপিটেশন হয়। তোমরা দেখবা একটু ভালো করে পড়ে যে একটা কথায় দুইবার বলা হয়। মানে একজন রাইটার যদি 20টা পয়েন্ট লেখেন, আরেকজনকে 22টা লিখতে হবে, আরেকজনকে 25টা লিখতে হবে। কোনো দরকার নাই। মৌলিক ধারণাগুলো আসা দরকার, এবং আমার মতে সেটা অল্প পয়েন্টস দিয়ে, ব্যাখ্যা বেশি দিয়ে কথাগুলো আনলেই হয়। পয়েন্টস এর প্রতিযোগিতায় যাওয়াটা আমি ভালো মনে করি না। এই জন্য ওই অনেকগুলো পয়েন্টসকে, এরপর কথা হলো এখন সৃজনশীলতার যুগ। তোমরা সৃজনশীল প্রশ্নে ঘ নম্বরে 4-এর উত্তর দেবে। এখন 4-এর উত্তর দিতে গিয়ে যদি 20-25টা পয়েন্টসই উল্লেখ করতে হয়, তো সেটা তো কঠিন কাজ, সম্ভব না। কাজেই আরেকটি বিষয়, আজকে যে সমস্যাগুলোর কথা আমরা আলোচনা করছি, তোমরা লক্ষ্য করবে এবং আমি একটা কনফিডেন্টলি বলছি, these are the vital comments, these are the vital concepts of civics or political science, even sociology somewhere, even economics somewhere. কোনো কোনো ক্ষেত্রে অর্থনীতি বা সমাজবিজ্ঞানেও এই সমস্যাগুলো নিয়ে কথা বলা হয়ে থাকে। আমাদের পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে এইরকম কিছু ধারণা যদি তোমার মধ্যে পরিষ্কার থাকে, তাহলে অনেক জায়গাতে তুমি এগুলো চালিয়ে দিতে পারবে। ওই যে একটা রচনা করে 20টা কমন পড়ার মতো আছে না বিষয়, এখানেও এগুলা পৌরনীতির মৌলিক ধারণা, প্রত্যয়, এই প্রত্যয়গুলো পরিষ্কার থাকা দরকার। তো সমস্যা বিপরীত সমাধান, নেতিবাচক অবস্থাটা সমস্যা, সেটাকে ইতিবাচক মডেলে পরিবর্তন করলে সেটা সমাধান হয়ে গেল। যাই হোক, আমরা যেভাবে রেখেছি, প্রথমে যে কথাটি আমি এনেছি সেটা হচ্ছে আইনের শাসন, রুল অফ ল। হ্যাঁ, আইনের শাসন বলতে একটি সমাজে এখন গণতান্ত্রিক সমাজ, মানবতাবাদী সমাজ, কল্যাণমুখী সমাজ, রাজতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক এই শাসন ব্যবস্থাগুলো এখন আর পৃথিবীতে ব্যাপকভাবে দেখা যায় না। ওটা সাধারণ কোনো উপমা বা উদাহরণ বর্তমান রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের নয়, শাস্ত্রীয় বিষয় নয়, স্বীকৃত বিষয় নয়। আইনের শাসন, রুল অফ ল, সেটা কি? যে একটি সমাজে
এখানে 3টি শর্ত আছে। যাই হোক, অল্প কথায় যে সকলের জন্য একই আইন রচিত হবে, ইরেসপেক্টিভ কাস্ট অ্যান্ড ক্রিড, প্লেস, পার্সন অ্যান্ড টাইম, জাতি, ধর্ম, অবস্থান নির্বিশেষে সকলের জন্য একই আইন রচিত হবে। একটি আইন যখন সকল মানুষের জন্য রচিত হবে তখন তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, তখন তার মাধ্যমে নাগরিকের কল্যাণ সাধন করা সম্ভব হবে। এরপর বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলে সমান। আইন, ওই যে বলা হয় যে মানে কোর্টের যারা চলাফেরা করেন, বিচারক, অ্যাডভোকেট, সকলের রং কালো কেন? আমিও বলি কথা, আইনের রং কালো, আইন অন্ধ। আইন অন্ধ মানে আইন যখন বাস্তবায়িত হবে বা আইনের দৃষ্টিতে সকলে সমান, অর্থাৎ এখানেও কোনো উঁচু নিচু, ধনী নির্ধন, গরিব ধনী এরকম কারোর মধ্যে কোনো বৈষম্য না করে আইন সকলে আইনের দৃষ্টিতে সকলে সমান, আইন সকলকে সমান দৃষ্টিতে দেখবে। আইনের শাসন আরেকটি কথা হচ্ছে আইন যখন প্রযুক্ত হবে, প্রয়োগ করা হবে, তখন সমভাবে প্রয়োগ করা হবে। অর্থাৎ এখানে ধনী নির্ধন মুখের দিক তাকিয়ে, ওই যে অন্ধ যে আইন কারো মুখের দিক তাকাবে না, আইন চোখ বন্ধ করে সে সমানভাবে চলতে থাকবে। এখানে ওই যে আগে আমরা জানি বিভিন্ন সময় রাস্তার পাশে পানের টং গুলো মানে ভাঙা হয়, পরিষ্কার করা হয়, ভালো কথা, কিন্তু ওই যে এফবিসিসিআই এর 16 তলা বিল্ডিং কিন্তু ভাঙা হলো। এটা আইনের শাসনের একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যে দুর্বল, যে অক্ষম, যে গরিব, সে বলতে পারে যে আমার ক্ষমতা নেই, আমি বঞ্চিত হলাম, আমি পদদলিত হলাম, আমাকে এভাবে আমার টংটা ভেঙে দেওয়া হলো, আমার এখন পরিবার পরিজন নিয়ে না খেয়ে বসছি। কিন্তু বিপরীতে দেশের ধনী যে প্রতিষ্ঠান, অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যে প্রতিষ্ঠান এফবিসিসিআই, ব্যবসায়িক সংগঠন, জানো তোমরা, তার 16 তলা বিল্ডিংও কিন্তু ভাঙা হলো। তার মানে আইনের শাসন। তাহলে এর সাথে 3টা বিষয় জড়িত, সকলের জন্য একই আইন, আইনের দৃষ্টিতে সকলে সমান, এবং আইন যখন বাস্তবায়িত হবে তখন সমভাবে সবার উপর একইভাবে সেটা পথ চলবে, বাস্তবায়িত হবে। দ্বিতীয় বিষয়টি যেটা হচ্ছে জবাবদিহিতার অভাব। জবাবদিহিতা কি? একজন দায়িত্বশীল ব্যক্তি, তিনি ক্ষমতার দাপটে বেপরোয়া হতে পারেন, তিনি তার ক্ষমতার অন্যায় অবৈধ ব্যবহার করতে পারেন, কিন্তু না, যদি সমাজে বা আইনে এমন ব্যবস্থা থাকে যে তাকে কোনো না কোনো ক্ষেত্রে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, তার কাজ কেন হয়েছে, কেন হয়নি, কেন তিনি করেছেন, কেন করেননি, এরকম প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য থাকবেন। এখানে আমরা দেখি যে সাধারণত দুটি ধারায় এই জবাবদিহিতা পরিচালনা, এখানে একাধিক পয়েন্টস আছে, আমি আনিনি। তো এক হলো রাজনৈতিক জবাবদিহিতা, আর একটা প্রশাসনিক জবাবদিহিতা। তো রাজনৈতিক জবাবদিহিতা কোথায় হয়? সর্বোচ্চ পর্যায়ে দেখবে তোমরা টিভিতে দেখে থাকো, জাতীয় সংসদে। সেখানে মাননীয় মন্ত্রীগণ, মাননীয় এমপি মহোদয়দের প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকেন, নাস্তানাবুদ করে ছাড়েন তারা ওখানে মন্ত্রীদেরকে। হতে পারেন তিনি নাতির বয়সী মন্ত্রী, এমপি, কিন্তু ওই দাদার বয়সী মন্ত্রী মহোদয় ওই জুনিয়র মোস্ট এমপি কে সন্তুষ্ট করে যেতে হবে হাউসে। এটা হচ্ছে রাজনৈতিক জবাবদিহিতা। আরেকটি আছে প্রশাসনিক জবাবদিহিতা। রাষ্ট্রের সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে আমলারা, আমলাদের তাদের প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে অধস্তন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তার কাজের জন্য জবাবদিহি হবেন, দায়ী থাকবেন। এটাই জবাবদিহিতা বা দায়িত্বশীলতা, আমরা একসাথে বলতে পারি কথাকে, মূল স্পিরিট একই। জবাবদিহিতার অভাব এটাও সুশাসনকে বাধাগ্রস্ত করে, সমস্যা কবলিত করে। আমরা প্রতিটি দেশ, রাষ্ট্র, নাগরিক, সমাজ সবাই আমরা আশা করি যে দেশে সুশাসন থাকুক, আমরা প্রত্যেকে রুজি করে খাবো, আমার উপার্জনটা আমি করে খাবো, আমার মৃত্যু আমি স্বাভাবিকভাবে বরণ করতে চাই, কিন্তু কোনো অস্বাভাবিকতার জন্য আমার রুজিটা কেড়ে না নেয়, কোনো অস্বাভাবিকতার জন্য আমার জীবনের অধিকারটা কেড়ে না নেয়, এই নিশ্চয়তাটুকু সমাজ থেকে আমরা চাই। কাজেই জবাবদিহিতা আর অভাব সুশাসনকে বিঘ্নিত করে। নেক্সট রয়েছে জনসচেতনতার অভাব। আমরা দেখি, তোমরা লক্ষ্য করবে, প্রায় বিভিন্ন রাষ্ট্রীয় যে কর্মসূচি থাকে, রাষ্ট্রের কিছু ইতিবাচক আয়োজন থাকে, সে সবার জন্য শিক্ষা, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, অভিভাবকরা পাঠান না, আইন আছে তাকে শাসন করার, কিন্তু আইনকে কতই বা পারা যায়? তাহলে গার্জিয়ান তার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন না, ওই ছাগল চড়াবেন বা কারো বাসায় কাজ করতে মানে লাগিয়ে দেবেন, এটা তো ঠিক না। তাহলে জনগণ ওই গ্রাসরুট লেভেল যদি সচেতন না হয়, তাহলে আইন করে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা মানে শিক্ষাকে শতভাগ করা কঠিন হয়ে যাবে। এই যে আমরা দেখি ইফটিজিং আছে, দুর্নীতি আছে, এরপরে মাদক আছে, সকল রাষ্ট্রের ইতিবাচক এবং নেতিবাচক আয়োজন, সকল ক্ষেত্রে জনগণ যদি তার কর্তব্য বোধটুকু জাগ্রত না রাখে, জনগণ তার কর্তব্যের অবস্থানটাকে যদি সক্রিয় না রাখে, তাহলে শুধুমাত্র আইন, পুলিশ, প্রশাসন, ম্যাজিস্ট্রেট দিয়ে এটা করা সম্ভব নয়। কাজে
জনগণের সচেতনতার মাত্রাকে যদি আপগ্রেডেড করা না যায় তাহলে সুশাসন অর্জন করা সম্ভব নয়। পরবর্তী রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা। আমি আবারও বলছি, দিজ আর দ্য ভাইটাল সাবজেক্ট ম্যাটার্স, ভাইটাল কনসেপ্টস অফ সিভিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। এইগুলো একটু ক্লিয়ার থাকলে তোমরা বিষয়গুলো বারবার পড়বে, বারবার খেয়াল করবে, তাহলে দেখবে এইগুলো অনেক জায়গায় কাজে লাগছে। এই কিছু পয়েন্ট মানে বিভিন্ন জায়গায় আসছে, কাজে বিষয়গুলো তোমাদের একটু বেশি বেশি করে ক্লিয়ার হতে হবে। বিষয়টা মোটেও জটিল নয়, ফিজিক্স বা কেমিস্ট্রি তত্ত্বের মতো নয়। বিষয়গুলোর মধ্যে তোমরা ডুবে আসো, প্রাইমারিতে হাই স্কুলে কিছুটা পড়েছো, এখন আর একটু ব্যাপক আইডিয়া পাচ্ছ, কাজেই বিষয়গুলো পরিষ্কার থাকা দরকার। বিচার বিভাগের স্বাধীনতা, হ্যাঁ, বিচার বিভাগের স্বাধীনতা কে হরণ করবে? এরকম মানে তার সিমিলার সরকারের তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আমরা জানি আইন বিভাগ এবং শাসন বিভাগ হচ্ছে রাজনৈতিক, অর্থাৎ সেখানে জনপ্রতিনিধি বা নির্বাচিতরা ক্ষমতাধররা সেখানে ক্ষমতা চর্চা করেন। বিচার বিভাগ অনেকটা অরাজনৈতিক, অর্থাৎ এখানে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ততা নেই। কোনো কোনো দেশের মানে বিচারপতিরা নির্বাচিত হন, কিন্তু তাদের কর্মক্ষেত্রে তারা একটু ভিন্ন অবস্থানে থাকেন। সমাজে তাদেরকে মিশতে দেওয়া হয় না, কেন? যে সুবিচার বিঘ্নিত হবে এমন আশঙ্কা থাকে, তাই তাদেরকে একটু ভিন্ন করে রাখা হয়, ভিন্ন করে দেখা হয়। তো সুবিচারের স্বার্থে বিচার বিভাগের স্বাধীনতার জন্য যেটি দরকার, যে সমস্যা কি, যে বিচার বিভাগ কেন তার রায় ঠিক মতো দিতে পারেন না বা পরিবর্তন হয়, প্রভাবিত হন কাদের দ্বারা? আইন বিভাগ এবং শাসন বিভাগের দ্বারা। একজন মন্ত্রী মহোদয় যদি ফোন করেন, একজন এমপি মহোদয় যদি অনুরোধ করেন, তাহলে দেখা যায় অনেক সময় তারা অতিক্রম করতে পারেন না সেগুলো, তখন এই যে সুশাসন বিঘ্নিত হয়। কাজে বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের তিনটি বিভাগ, এর দুইটি বিভাগের প্রভাব থেকে অথবা রাজনৈতিক দল, অথবা কোনো ব্যক্তি, অথবা কোনো আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ এর বাইরের যে কোনো ব্যক্তি বা সংস্থার প্রভাব থেকে মুক্ত থেকে বিচার বিভাগ যখন তার কার্য সঠিকভাবে সম্পাদন করতে পারবেন, সেটাই বিচার বিভাগের স্বাধীনতা। কিন্তু এটার অভাবের কারণে সুশাসন আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিঘ্নিত হয়। নেক্সট যেটা রয়েছে অংশগ্রহণ। অংশগ্রহণ ইংরেজি পার্টিসিপেশন, পার্ট, এই যে শেয়ারিং, এখন তোমরা শেয়ারিং করো ব্যাপকভাবে। অংশগ্রহণ, কিসে অংশগ্রহণ, কাদের অংশগ্রহণ? অংশগ্রহণ কিসে এবং কাদের? কিসে? সিদ্ধান্ত গ্রহণে। রাষ্ট্রের সিদ্ধান্ত কোথায় হয়? জাতীয় সংসদে। রাষ্ট্রের সিদ্ধান্ত হয় জাতীয় সংসদে। তাহলে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, কাদের অংশগ্রহণ? জনগণের। আমাদের সংবিধানে গণতন্ত্র রাষ্ট্রীয় মূলনীতি, সেখানে বলা আছে যে প্রশাসনের সকল স্তরে জনগণ এর নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা চর্চা করবেন। দ্যাট ইজ পার্টিসিপেশন। মাস পার্টিসিপেশন এট দ্য ডিসিশন মেকিং লেভেল। ডিসিশন কোথায় হয়? রাষ্ট্রের ডিসিশন হয় পার্লামেন্টে, মৌলিক আইন রচিত হয় পার্লামেন্টে। সেখানে জনগণ তাদের রায়ের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে পরোক্ষভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন। এভাবে গ্রামীণ পর্যায় থেকে এই যে ওয়ার্ড পর্যায়ে সামনে নির্বাচন আসছে বিভিন্ন লোকাল গভর্নমেন্টের, তাহলে ইউনিয়নে, পৌরসভায়, উপজেলায়, জেলা পরিষদে, জাতীয় সংসদে, সকল পর্যায়ে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা চর্চা করবেন, এটাই আশা করে। সেই ক্ষমতা যেন তারা চর্চা করতে পারে, এটাই হচ্ছে অংশগ্রহণের মূল কথা। তাহলে অংশগ্রহণ বলতে জনগণের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ক্ষমতা যারা চর্চা করবেন, তাদেরকে মনোনয়ন দেওয়া বা নির্বাচনের কাজে জনগণের অংশগ্রহণ করাই হচ্ছে পার্টিসিপেশন। কাজে এটার অভাব সুশাসনকে বাধাগ্রস্ত করে। নির্বাচন যখন গ্রহণযোগ্য হয় না, তখন এই প্রশ্নগুলো দেখা দেয়। আর নির্বাচন যখন জনগণ তার মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারে, তখন আর অংশগ্রহণের সংকট সৃষ্টি হয় না। নেক্সট যেটা বলা হয়েছে, দলের প্রাতিষ্ঠানিকীকরণের অভাব। দল, রাজনৈতিক দল, দল কিন্তু একটা বড় শক্তি। দেশ স্বাধীন করে দল। তাকে উপমহাদেশে, গত ক্লাসে আমি যেটা বলেছিলাম, উপমহাদেশের তিনটি দেশ, তিনটি দল, তিনটি দেশ, তিনটি দল, তিনজন নেতা। তো দল কি করে? একটা দেশ স্বাধীন করে, দল একটা দেশে জন্ম দেয়। দলের নেতার নেতৃত্বে একটা দল জনগণকে সংগঠিত করে ব্যাপক ভূমিকা পালন করে। সরকারের চেয়ে অনেক বড় ভূমিকা দলের। সরকার গঠন করে দল, সরকার জন্ম দেয় দল, নির্বাচনে প্রার্থী দেয় দল, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দল, ক্ষমতা গ্রহণ করে দল। কাজে রাজনৈতিক দলের একটা বড় ভূমিকা কিন্তু এখানে সুশাসনের ক্ষেত্রে আছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের দেশের তৃতীয় বিশ্বের রাজনৈতিক দলগুলো এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। অর্থাৎ রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে ক্ষমতা চর্চা করা, সরকারের চেয়ে দলকে বড় করে দেখা, এবং দল স্থায়ী, সরকার কিন্তু স্থায়ী নয়। অর্থাৎ সরকারে তারা গেলেন, ক্ষমতায় চিরদিন থাকবেন না, দল কিন্তু থাকবে। এবং দল যে কোনো প্রতিযোগিতা, যে কোনো প্রতিকূলতা
মোকাবিলা করার সক্ষমতা যেন অর্জন করে, দলের মধ্যেও যেন গণতন্ত্র থাকে, দল যেন নির্বাচনে যে কমিটমেন্ট দেয় সেই কমিটমেন্ট গুলো যেন বাস্তবায়িত করে। যদি তা না করে তখন এই সংকট তৈরি হয়। অর্থাৎ দল নির্বাচনের সময় বললো এক, অথচ ক্ষমতা গিয়ে আর কিছুই মনে থাকলো না, নিজেদের ইচ্ছা মতো চালালো। তখন আবার যে কোনো সময় দল ক্ষমতা থেকে সাধারণ একটা আন্দোলন বা সংগ্রামের ফলে দল ক্ষমতা থেকে বিদায় গ্রহণ করলো, সেটাও হবে না। ক্ষমতায় আসছো, ক্ষমতায় টিকে থাকতে হবে, সক্ষমতার পরিচয় দিতে হবে, দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে এবং রাষ্ট্রের ওই মৌলিক নীতিমালা, সংবিধান এবং দলীয় নীতির সেই মৌলিক নীতিমালা বাস্তবায়ন করতে হবে। তাহলেই দল প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে দল তার দায়িত্ব পালন করতে সক্ষম হবে। তখন কিন্তু আর সুশাসন এর অভাব বা সমস্যা সৃষ্টি হবে না, সুশাসন প্রতিষ্ঠিত হবে। বাক স্বাধীনতার অভাব, হ্যাঁ, বাক স্বাধীনতা বলতে এখানে চিন্তার স্বাধীনতা, মতামত কথা বলার স্বাধীনতা, লিখনের মাধ্যমে সেটা প্রকাশের স্বাধীনতা। তো বাক স্বাধীনতার বিষয়টি ব্যাপক এবং মিডিয়ার কথা বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা এখানে জড়িত। যে আমি একটা বিষয় চিন্তা করছি, একজন নাগরিক হিসেবে সেটা যেন আমি বলতে পারি, সেটা যেন আমি ভাবতে পারি, সেটা যেন পত্রিকায় প্রকাশ করতে পারি, অথবা কোনো জনসভায় সমাবেশে আমি যেন প্রকাশ করতে পারি, প্রচার করতে পারি প্রচারপত্রের মাধ্যমে। এই স্বাধীনতা স্বীকৃত। সরকারের জন্য সমালোচনা, বিরোধী দলের কাজ কি সমালোচনা করা, পত্রিকার কাজ সমালোচনা করা, অথবা সরকারকে রাষ্ট্রের বিভিন্ন সমস্যাগুলো দেখিয়ে দেওয়া, সেই সুযোগটুকু যদি না থাকে তাহলে কিন্তু সুশাসন বাধাগ্রস্ত হয়। কাজেই বাক স্বাধীনতা অভাব, বাক স্বাধীনতা যেখানে নিয়ন্ত্রিত থাকে সেখানে সুশাসনও সংকুচিত হয়ে যায়। পরবর্তী যেটা আমলাতন্ত্রের দক্ষতা। আমলাতন্ত্রের দক্ষতা বলতে, হ্যাঁ আমরা জানি আমলা সরকারের বড় কামলা, মানে বলতে গেলে যে আমল মানে কাজ, ওই যে আরবি শব্দ আমল মানে কাজ, সরকারের কাজ যারা করেন তারা আমলা। আমলারা সামগ্রিকভাবে যেটা করেন সেটা আমলাতন্ত্র। তাহলে আমলাতন্ত্রের দক্ষতা সুশাসনের জন্য প্রয়োজন। যখনই সেখানে অদক্ষতা বা অভিজ্ঞতার মানে অভাব দেখা যায়, তখনই কিন্তু আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করতে সক্ষমতা দেখান না এবং সুশাসনে বাধাগ্রস্ত হয়, সমস্যার সৃষ্টি হয়। পার্লামেন্ট ভালো ভালো আইন রচনা করবেন সংসদে বসে, ভালো আছে, কিন্তু সেই আইনের আওতায় যে বিধি বা বিধানগুলো, সার্কুলার গুলো জারি হবে সেগুলা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। গ্রাসরুট লেভেলে বিভাগীয় পর্যায়ে সচিবালয় আছে, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নেটওয়ার্ক আছে সেটা যেন মানে যথেষ্ট দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন, তাহলে সুশাসন বাধাগ্রস্ত হবে না। পরবর্তী রয়েছে দুর্নীতি। হ্যাঁ আমরা জানি দুর্নীতি তো মানুষের অস্তিত্বের সাথে জড়িত। মানুষের প্রকৃতিতেই আমরা ভালো এবং মন্দ চিন্তা করি, ভালো এবং মন্দ কাজ করি। তো দুর্নীতি বলতে দুর্নীতি যে সুনীতির অভাব, সুশাসনের অভাব, যে নিয়ম মাফিক কাজ হবে, আমি পেনশনধারী, আমি যেন অফিসে গিয়ে বিধি মোতাবেক আমার পেনশনটা পাই, কিন্তু বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে মানে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে। একজন কি বলে কন্ট্রাক্টর, তার 20 লাখ টাকা 5 কোটি টাকার বিল ছাড় করবেন, নীতিগত ভাবে তার যে কাগজপত্র আছে তিনি জমা দিয়েছেন, কিন্তু অহেতুক তাকে হয়রানি করা হচ্ছে, ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে। এরকম বিভিন্ন ভাবে দুর্নীতি যে একটি সমাজে চালু থাকে, এটা সুশাসনের সমস্যা সৃষ্টি করে। একজন নাগরিক, একজন এই যে জেলেরা মাছ ধরা বন্ধ ছিল, এখন তার চালটা যদি সে না পায়, এটা অন্যদিকে চলে যায়, তাহলে তো সেটা সুশাসন হলো না। তার কল্যাণ, সে না খেয়ে মরবে, সে মাছ পারবে না, সে মাছ ধরলো না, তাহলে মাছ বিক্রি করবে না, তার তো পরিবার পরিজন না খেয়ে মরবে। অথচ দুর্নীতির কারণেই সে কিন্তু বঞ্চিত। এরকম আমরা দেখি সমাজে দুর্নীতি থাকে, তবে সেটাকে সীমিত পর্যায়ে রাখাটা হচ্ছে কথা। যে সুশাসনের বাধা, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমাদের বৈদেশিক উন্নয়ন খাতে অনেক টাকা আসে, কিন্তু সেগুলো ডানে বামে চলে যায়, যার জন্য বাধাগ্রস্ত, মানে সেগুলো লোপাটের কারণে আমাদের উন্নয়ন অনেকটা বাধাগ্রস্ত হয়। সেটাই হচ্ছে সুশাসনের সমস্যা। জনগণের কল্যাণে জাতীয় এবং আন্তর্জাতিক তহবিল থেকে যে বরাদ্দ হয়, সে বরাদ্দগুলো যখন সঠিক খাতে যায় না, সঠিক ব্যক্তির কাছে যায় না, একজন প্রাপক নন, একজন যার ঘর দরজা আছে তাকে একটা ঘর দেওয়া হলো, অথচ তিনি মানে পলিথিনের নিচে থাকছেন বাঁশের কঞ্চি দিয়ে ঘর করে, তাকে তার প্রাপ্য ছিল কিন্তু তার কাছে গেল না। এটা তো সুশাসনের প্রচন্ড বাধা। যে কোনো নাগরিক, যে কোনো ব্যক্তি এটা দেখে দুঃখ পাবেন, কষ্ট পাবেন এবং সুশাসনের অভাবটাই শেষ পর্যন্ত মানে সান্ত্বনা হিসেবে সেটাই নেওয়া লাগবে। যাই হোক, পরবর্তী যেটা রয়েছে দারিদ্র।
হ্যাঁ, আমরা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, আমাদের অবস্থান ভালো। তো তারপরেও আফ্রিকার দেশগুলো আছে, আমরা এশিয়ারও যে নতুন স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো মধ্যে তো বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ, এটা আমাদের অনেক আশার খবর। তো এখানে তারপরেও দারিদ্র কেন, ওই যে বাচ্চা সার্বজনীন প্রাথমিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আছে, আইনে আছে, কিন্তু একজন অভিভাবক কে না চায় তার বাচ্চাকে কিন্ডারগার্টেনে পড়াতে? কোন গার্জিয়ান না চান তার বাচ্চাকে বুয়েট মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে? কিন্তু বাস্তবে কি হয়, দারিদ্রের কারণে তিনি বাধ্য হন, দারিদ্রের কারণে তিনি বাধ্য হন তার সন্তানকে ওই পানের দোকানে অথবা ছাগল চড়াতে অথবা কাজের মেয়ে বা কাজের ছেলে হিসেবে দেওয়া। অনেক কষ্ট পান তিনি, কিন্তু দারিদ্রের নিষ্ঠুর কষাঘাতে বাধ্য হয়ে তিনি তার সন্তানকে এভাবে মানে অকালেই ঝরিয়ে দিতে মানে বাধ্য হন। তো দারিদ্র আমাদের অভাব আছে, অনেক অর্জন আমাদের আছে, কিন্তু তারপরেও আসলে কিছু মানুষের জীব ধরা দারিদ্র আছে। করোনা সেই অবস্থাটাকে আরেকটু নাজুক করলো। যাই হোক, তো সুশাসনের তো সেটা সমস্যা। এখন ধনী দরিদ্র বৈষম্য কত থাকবে? একজন মানুষের 10 তলা আছে, 20 তলা হলো, তার 100 তলা দরকার, তার 10টা 100 তলা দরকার, তার বিদেশে ফ্ল্যাট দরকার, অথচ আরেকজনের তো তলাই নেই, সে তো পলিথিনের নিচে থাকে। এটা তো একটি সমাজে হতে পারে না। আধুনিক মানবতাবাদী গণতান্ত্রিক সমাজে দারিদ্র একটি সমস্যা, যেটা সুশাসনকে বাধাগ্রস্ত করে। এবং ওই যে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক নাগরিক তার জীবনের ন্যূনতম প্রয়োজনটুকু পূরণ করতে পারেন না। কাজেই দারিদ্র আমাদের সুশাসনকে বাধাগ্রস্ত করে। পরবর্তী যেটা রয়েছে সামরিক শাসন। হ্যাঁ, তৃতীয় বিশ্বের দেশগুলো, আফ্রিকা এশিয়ার দেশগুলোতে আমরা লক্ষ্য করি যে সামরিক শাসন একটা নিয়মিত ঘটনা। আমরা যদি আমাদের রাজনীতির পিছনে 70 বছর দেখি, তাহলে 58তে সামরিক অভ্যুত্থান, 75-এ সামরিক অভ্যুত্থান, 82-তে সামরিক অভ্যুত্থান, আবার 2007 সালে বলা যায় সামরিক মিনি সামরিক অভ্যুত্থান। এগুলো তো একটি সমাজের, আমার একটা কমেন্ট আছে ব্যাপারে, যে সামরিক শাসন রাজনীতির অবৈধ সন্তান, যার অস্তিত্ব অস্বীকার করা যায় না, কিন্তু বৈধতা দেওয়া যায় না কখনো। আসলে সামরিক শাসনের ফলে রাজনীতির নিয়মিত যে কার্যক্রম সেগুলো বাধাগ্রস্ত হয়, গণতন্ত্র মার খায়, নিয়মিত নির্বাচন হয় না, ক্ষমতার লোভে সামরিক শাসকরা ক্ষমতায় আসেন, প্রতিষ্ঠানগুলোকে তারা তছনছ করে দেন, দলগুলোতে ভাঙনের সৃষ্টি করেন, এভাবে সুশাসন বাধাগ্রস্ত হয়। সামরিক শাসন তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে সুশাসনকে প্রচন্ড ভাবে বাধাগ্রস্ত করে। পরবর্তী যেটা রয়েছে, আমি এটা সংযোজন করতে বইতে পাবে না, তোমরা যারা ক্লাস দেখছো বা করছো শেষটা তোমরা সংযোজন করতে পারো, কেন এখন তো আইটি আইসিটি তো এটা তো একটা হটকেক। কাজেই প্রযুক্তিগত দক্ষতার অভাব। আমরা সুশাসনের সমস্যাগুলোর মধ্যে গতানুগতিক যে কথাগুলো বললাম, কিন্তু সর্বশেষ আমি বলবো, এটা তোমরা অবশ্যই বইতে অন্তর্ভুক্ত করে নেবে বা তোমার নোটে, যে প্রযুক্তিগত দক্ষতার অভাব। আমাদের অনেক অর্জন আছে। সেদিন একটা প্রতিযোগিতা দেখলাম যে আন্তর্জাতিক পর্যায়ে আইটি বেসড একটা প্রতিযোগিতায় আমাদের দেশের ছেলেমেয়েরা ভালো করেছে, তো ভালো কথা। কিন্তু গ্রাসরুট লেভেলে যে অনলাইন ক্লাস হচ্ছে, হয়তো অনেক কেউ বঞ্চিত হচ্ছে, শতভাগের কাছে তো আমরা পৌঁছতে পারিনি। হ্যাঁ, শতভাগের কাছে পৌঁছতে পারিনি। কাজেই তো প্রযুক্তিগত দক্ষতার অভাবও সুশাসনকে বাধাগ্রস্ত করে, সুশাসনকে বাধাগ্রস্ত করে। কাজেই তো প্রযুক্তিগত প্রযুক্তিগত দক্ষতা যদি আমরা আরো অর্জন করতে পারি, যে এখন সেই সীমাবদ্ধতা, ওই যে আমাদের অর্জনের পাশাপাশি কিছু অভাবের কথা বলছি, যে গ্রামীণ পর্যায়ে এখন আমরা বিদ্যুৎ এবং ইন্টারনেটের সহজলভ্যতা মানে সৃষ্টি করতে পারিনি। তো যাই হোক, এগুলো আজ যদি সবকিছু আমাদের বেতন করি এখন অনলাইনে হচ্ছে, তো কাজেই এখানে আর ওই এজি অফিসকে বা এরকম সবকিছুই যদি ডিজিটাল হয়ে যায়, আজ তোমাদের মধ্যে যারা বৃত্তি পাচ্ছ, সে তার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। একজন দরিদ্র কৃষক, সে তার সাহায্যটা অনলাইনে তার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। যে তো প্রযুক্তিগত দক্ষতার কারণে কিন্তু ইচ্ছা করলেও আর কোনো শাসক বা শাসনের পর্যায়ে যে কেউ জনপ্রতিনিধি যে কোনো পর্যায়ে কেউ এখন কিন্তু আর দুর্নীতি করতে পারবে না। ফলে সুশাসন কিন্তু প্রযুক্তির উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হতে পারবে। তো যাই হোক, প্রযুক্তিগত দক্ষতাও সুশাসনের সমস্যাকে সমাধান করবে। আমরা এই সমস্যাগুলো বা অতিক্রম করতে পারলে, সীমাবদ্ধতা অতিক্রম করতে পারলে আমরা সুশাসন অর্জন করতে পারবো। যাই হোক, যে বিষয়গুলো আজকে আলোচনা করা হলো, এগুলো তোমরা বারবার পড়বে, বারবার পড়বে। আমি আবার বলছি এই বিষয়গুলো তোমরা বারবার পড়বে, এবং এগুলো যদি তোমার মাথায় বিল্ট ইন করে রাখতে পারো, তাহলে বিভিন্ন জায়গায় এটি কাজে লাগাতে পারবে। এটা জীবনের অংশ।
these are the basic concepts of civics and political science and our society definitely. সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে, লিখবে, পড়বে, লিখবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।